হ্যালো, alaikum salam. Masum Hassan Mo, how are you? I am fine. Alaikum salam. Shatabdi Brahma. Aninda Dev, namaskar bhaiya. Namaskar. Samuel Sajid Shammo, bhai kemon aছেন? Alhamdulillah. সিরাজুল ইসলাম, আলাইকুম সালাম। দীপ্র দাস তুষার, ফুয়াদ হাসান, ইফাতারা প্রিয়তা, মায়েশা ফারজিনা, মৌমিতা, আনিকা, মুবাশিরা, তামিদুল ইসলাম স্বাধীন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জন তোমরা এখানে আছো দেখছি। আমি তো গামলায় হামলা দিয়েছি। রিফাত সাজিদ, তালাবিন কবির তাসিফ, ভাই ঘুম ছোটেনি নাকি এখনো? ধর্মিয়া 7:30 থেকে একটা ক্লাস নিয়েছি। নাস্তা করেছেন ভাই? না, নাস্তা করিনি, তোমাদের ক্লাস নেওয়ার পরে করবো ইনশাল্লাহ। বিশাখা ইসলাম দিয়া, বিদিশা ইসলাম শিয়া কই? আব্দুল হামিদ ভাই, আমাদের কনিকের ক্লাসটা নিব। আরিমা মৌ, তামিদুল ইসলাম অমি, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমরা শুরু করেছি, তোমরা জানোই। প্রথম ক্লাসটা করতে হতো তোমাদের, যারা যারা করনি। আমি নাস্তা নিয়ে যাবো ভাই। সৈয়দুল মুরসালিন, সেই ভালোবাসা কি আর আছে ভাই? ভালোই ঠান্ডা পড়েছে। কই ঠান্ডা? আমি তো ফ্যান চালাচ্ছি। দেখো, আমি গতদিন তোমাদের 2টা বলের লব্ধি বা 2 বা ততোধিক বলের লব্ধি কিভাবে বের করা যায় সেটার ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার চেষ্টা করেছিলাম। সামান্তরিক সূত্র হয়েছে। তো আজকে আমি আর একটা জিনিস করব, সেটা হচ্ছে এরকম যে কোনো একটা বিন্দুতে ক্রিয়াশীল, মনে করো এদিকে একটা বল, এদিকে একটা বল, এটা যদি পি বল হয়, এটা যদি কিউ বল হয়, এদের লব্ধি বল মনে করো যদি আর হয়, এটা যদি লব্ধি হয়, তাহলে ভেক্টর দিয়ে যদি আমি লব্ধিকে লিখি ভেক্টর রূপে, তাহলে আর ভেক্টর লব্ধি ভেক্টর ইকুয়াল টু হবে পি প্লাস কিউ ভেক্টর, রাইট? 2 অধিক বল যদি দেওয়া থাকে, তাদের লব্ধিও যদি দেওয়া থাকে, তাহলে লব্ধি ভেক্টর ইকুয়াল টু অন্যান্য বলগুলোর মানে ভেক্টর দিয়ে যোগ করে দিলেই হবে, ঠিক আছে? আর মান নির্ণয় করার ক্ষেত্রে সেক্ষেত্রে তো আমরা জানি যে লব্ধির মান স্কোয়ার ইকুয়াল টু বলগুলোর বর্গের সমষ্টি প্লাস 2 ইন্টু 2টা করে বলের ডট গুণনের যোগফল। 2 ইন্টু 2টা করে বলের ডট গুণনের যোগফল। এটা তোমরা জানো, আমি জানাইছি গতদিন। এবার আমি যে চিন্তাটা করতে চাচ্ছি, মনে করো এই কোণটা আলফা, এই কোণটা মনে করো বিটা, ঠিক আছে? জানলাগুলো বন্ধ করে দাও অবস্থা, এই যে এখানে ফুটে আছে, ওইটা বন্ধ করে দাও। তাহলে আমি এখানে যেটা দেখাইছি, এখানে 2টা বলের মধ্যে, এখানে দেখো অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড কিউ, এটা ইকুয়াল টু কিন্তু আলফা প্লাস বিটা। আবার অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড আর, এটা ইকুয়াল টু কিন্তু আলফা। আবার অ্যাঙ্গেল বিটুইন কিউ অ্যান্ড আর, এটা ইকুয়াল টু বিটা। ওকে, থাকে এটা। এখন আমার প্রশ্ন যে এই বলগুলোর মধ্যে আমি একটা সম্পর্ক স্থাপন করব।
ওকে, সম্পর্ক স্থাপন করা মানে হচ্ছে এরকম যে আমি যদি এই আর বলের সাথে যে কোনো একটা বল দ্বারা ক্রস গুণন করি, মনে করো পি দ্বারা ক্রস গুণন করব, তাহলে এটা ইকুয়াল টু পি ক্রস পিইউ, পি ক্রস পি প্লাস কিউ ক্রস পি হয়েছে। তাহলে উভয় পক্ষকে পি দ্বারা ক্রস গুণন করলাম, পি দ্বারা ক্রস গুণন করলাম, হয়েছে? কি হয়েছে, কি বলছে ভাইয়া? আপনি তো অ্যাডমিশনের কই অ্যাডমিশনে পড়ালাম রে ফরিদুজ্জামান। দেখো, তাহলে উভয় পক্ষকে যদি ক্রস গুণন করি আমরা, তাহলে আমরা ক্রস গুণন কিভাবে নির্ণয় করি? তাহলে বাহ, এখানে একটা কাজ করি আমরা জানি দুইটা ভেক্টর যদি একই রকম হয় তাহলে তাদের ক্রস গুণন 0 ভেক্টর হয়, তাদের ক্রস গুণন, কারণ পি ক্রস পি মানে হচ্ছে পি এর মান এদের মধ্যবর্তী কোণের সাইন ইন্টু একটা একক ভেক্টর হবে, রাইট? অর্থাৎ এটা হবে আর ক্রস পি ইকুয়াল টু, এটা 0 ভেক্টর, 0 না, এটা 0 ভেক্টর। আর এখানে কিউ ক্রস পি কে যদি উল্টাই দিই, তোমরা জানো যার চিহ্ন পরিবর্তন হয়, পি ক্রস কিউ হয়ে যায়, কি রাইট? এরকম হয়, এরকম হতে পারে। অথবা যদি তুমি প্লাস দ্বারা লেখো, হ্যাঁ, প্লাস দ্বারা যদি লেখো তাহলে কি হবে? প্লাস দ্বারা লিখলে কিউ ক্রস পি থাকবে, সমস্যা নেই। তাহলে 0 ভেক্টরের সাথে এটাও তো একটা ভেক্টর, যে কোনো ভেক্টরের সাথে 0 ভেক্টর যোগ করলে ওই ভেক্টরটাই থাকে, অর্থাৎ আর ক্রস পি ইকুয়াল টু কিউ ক্রস পি। কি ক্লিয়ার হয়েছে কিনা? এখন আমি এই দুটার যদি মান নিই, এই দুটার উভয় পক্ষে মান নিই, তাহলে লক্ষ্য করো আর ক্রস পি আর কিউ ক্রস পি এর দিক একই দিকে কিনা? আর ক্রস পি কিউ ক্রস পি এদের দিকটা কি একই রকম? দিক যদি একই রকম হয় তাহলে দুইটার চিহ্ন একই রকম হবে মানের, তাহলে অর্থাৎ এদের মান হবে আর এর মান, পি এর মান, এদের মধ্যবর্তী কোণের সাইন। আর এবং পি এর মধ্যবর্তী কোণ কত? আর এবং পি এর মধ্যবর্তী কোণ আলফা। অ্যাকচুয়ালি আর কে যখন পি এর দিকে আমি ঘোরাবো, ঘড়ি কাঁটার দিকে ঘোরে, সাধারণত চিহ্ন নির্ধারণ করা হয় ঘড়ি কাঁটার দিকে যদি ঘোরে তাহলে নেগেটিভ, আর ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরলে পজিটিভ। এখানে নেগেটিভ নিতে হয়, এখানেও নেগেটিভ আসবে, তাহলে দুই পাশ থেকে নেগেটিভ উঠে যাবে, সমস্যা নেই। তাহলে এটা ইকুয়াল টু কিউ এর মান, পি এর মান ইন্টু এদের মধ্যবর্তী কোণের সাইন। এই কিউ এবং পি এর মধ্যবর্তী কোণ কত মাস্টার? এখানে সাইন অফ আলফা প্লাস বিটা। দেখো কিউ এবং পি এর মধ্যবর্তী কোণ কিন্তু আলফা প্লাস বিটা। এখান থেকে পি আর পি কাটি যায়, কাটে গেলে হবে আর সাইন আলফা ইকুয়াল টু কিউ সাইন অফ আলফা প্লাস বিটা। তাহলে অতএব এটাকে একটু সাজিয়ে লিখি, আর ডিভাইডেড বাই সাইন অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সাইন অফ আলফা। এটা দাও ইকুয়েশন নম্বর 1। কে ক্লিয়ার? বলো, এটুকু বুঝতে কারো সমস্যা হয়েছে? এটুকু বুঝতে কারো সমস্যা হয়েছে? এটুকু নিয়ে কারো সমস্যা হয়েছে? দেখো তো, এনি প্রবলেম? কে ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? কোনো সমস্যা আছে? সমস্যা হওয়ার কথা না। এবারে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমি যখন পি দ্বারা ক্রস গুণন করলাম তখন আর এবং কিউ এর মধ্যে সম্পর্ক পাইলাম।
তখন পি কে দেখতে পাচ্ছি না। যখন আমি আর দ্বারা ক্রস গুণন করব অথবা কিউ দ্বারা ক্রস গুণন করব, কিউ দ্বারা ক্রস গুণন করলে আর এবং পি এর মধ্যে সম্পর্ক পাবো। তাহলে দেখো আমি এবার এই কাজটা করব যে আর ভেক্টর ইকুয়াল টু আমরা কি জানলাম, পি প্লাস কিউ ভেক্টর, রাইট। উভয় পক্ষকে যদি কিউ দ্বারা ক্রস গুণন করি তাহলে আর ক্রস কিউ এটা ইকুয়াল টু পি ক্রস কিউ, জাস্ট এইটা থাকবে, বাকিটা লিখলাম না। বাকিটা কি লেখার দরকার আছে? কিউ ক্রস কিউ মানে 0 ভেক্টর হবে। তাহলে আমি যখন কিউ দ্বারা ক্রস গুণন করব তখন কিউ ভেক্টরটা আর থাকবে না। কি ক্লিয়ার? কিউ ক্রস কিউ মানে 0 ভেক্টর হবে। উভয় পক্ষে যদি আমি এখানে মান নিই সম্মানের সাথে, তাহলে আমরা এখানে লিখতে পারবো আর ইন্টু কিউ ইন্টু সাইন, আর এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত অবস্থায় এখানে বলতে পারবা? আর এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত? বিটা। তাহলে সাইন বিটা এটা ইকুয়াল টু পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, তাহলে পি কিউ সাইন। পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত অবস্থায়? আলফা প্লাস বিটা। কিউ আর কিউ যখন এখান থেকে চটকে যাবে তখন আর ডিভাইডেড বাই সাইন অফ আলফা প্লাস বিটা থাকবে ইকুয়াল টু পি ডিভাইডেড বাই সাইন অফ বিটা থাকবে। কি ক্লিয়ার? এটা দিলাম ইকুয়েশন নম্বর 2। কারো কোনো আপত্তি আছে? দেখো, কারো কোনো আপত্তি থাকলে আমাকে বলতে পারো। কারো কোনো আপত্তি আছে? এনি আপত্তি? কোনো আপত্তি থাকলে বলো। এদিকে আমি 1 নম্বর সমীকরণে পাইছি আর এবং কিউ এর মধ্যে সম্পর্ক, ওকে। 2 নম্বর সমীকরণে পাইছি আর এবং পি এর মধ্যে সম্পর্ক। দেখো তাহলে মোস্তাক আহমেদ, তাহলে আর এবং কিউ এর মধ্যে সম্পর্ক এইটা, আর এবং পি এর মধ্যে সম্পর্ক এইটা, এটা ইকুয়াল টু এটা, আবার এটা ইকুয়াল টু আবার পি ডিভাইড বাই সাইন বিটা। তাহলে এই দুটো সমীকরণ যদি একসাথে লিখি তাহলে কি লিখতে পারবো? দেখো, পি ডিভাইডেড বাই সাইন বিটা ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সাইন, কিউ এর নিচে কত আছে? আলফা, এটা ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সাইন অফ আলফা প্লাস বিটা। এটা হবে কিনা বলো? এই জিনিসটা মনের খাতায়, স্মৃতির পাতায় ফোটায় ফোটায় লিখে রাখো। কে ক্লিয়ার? এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা? এরপরে আমি তোমাদেরকে এই সূত্রের সাইন ল মেবি, সাইন ল মেবি সেটা আমি জানি না, এটা আমি যেটা ফিল করি, এটার যে ফিলিংসটা সেটা হচ্ছে এরকম। কোনো একটা বিন্দুতে ক্রিয়াশীল 3টা বলের মধ্যে একটা যদি লব্ধি নির্দেশ করে, এটা মনে করো পি বল, এটা মনে করো কিউ বল, এটা মনে করো আর বল, ওকে। আর এদের মানগুলো কি? এদের মান হচ্ছে মনে করো পি ভেক্টরের মান হচ্ছে পি বলের, পি ভেক্টরের মান হচ্ছে পি, আর ভেক্টরের মান হচ্ছে আর, আর কিউ ভেক্টরের মান হচ্ছে কিউ। এগুলো হচ্ছে মান, যেগুলোতে ভেক্টর দেওয়া নাই এগুলো হচ্ছে মান, ওকে। ওখানে কিন্তু মান দিয়ে প্রকাশ করা আছে। এটা ছিল আলফা, এটা ছিল বিটা, ঠিক না? আমি যদি এই 3টা বলের মধ্যে সম্পর্ক স্থাপন করি যে এই 3টা বলের, এই 3টা ফোর্স একটা বিন্দুতে ক্রিয়াশীল, মোট কথা নোট করো এরকম ভাবে, কোন একটা বিন্দুতে ক্রিয়াশীল 3টি বলের মধ্যে একটি বল অপর 2টি বলের লব্ধি নির্দেশ করলে, একটি বল অপর 2টি বলের লব্ধি নির্দেশ করলে পি ডিভাইডেড বাই কিউ ডিভাইডেড বাই আর ডিভাইডেড বাই, এটা চিরকাল সত্য। তাহলে কোন একটা বিন্দুতে ক্রিয়াশীল 3টা বলের মধ্যে একটা বল যদি অপর 2টা বলের লব্ধি নির্দেশ করে তাহলে প্রত্যেকটা বল হবে অপর 2টা বলের মধ্যবর্তী কোণের সাইন অনুপাতের সমানুপাতিক, ঠিক আছে। একটি বিন্দুতে ক্রিয়াশীল 3টি বল, কয়টা বল? 3টা বল।
এই তিনটা বলের মধ্যে যে কোনো একটি বল অপর দুটি বলের লব্ধি নির্দেশ করলে, অপর দুটি বলের লব্ধি নির্দেশ করলে, নাকি লিখে দেব, লিখে দিই, কোন বিন্দুতে ভিন্ন ভিন্ন ক্রিয়ারেখা বরাবর ভিন্ন ভিন্ন ক্রিয়ারেখা বরাবর ক্রিয়াশীল তিনটি বলের যে কোনো একটি লব্ধি নির্দেশ করলে, যে কোনো একটি বল লব্ধি নির্দেশ করলে প্রতিটি বলের মান হবে অপর দুটি বলের মধ্যবর্তী কোণের সাইন অনুপাতের সমানুপাতিক। কি ক্লিয়ার? কোন বিন্দুতে ভিন্ন ভিন্ন ক্রিয়ারেখা বরাবর ক্রিয়াশীল তিনটি বলের যে কোনো একটি লব্ধি নির্দেশ করলে প্রতিটি বলের মান অপর দুটি বলের মধ্যবর্তী কোণের সাইন অনুপাতের সমানুপাতিক। এই যে দেখো, আমি যখন পি বল নিব, আমি আগেই বলেছি যে এটা লব্ধি, ঠিক আছে মাস্টার? তার মানে কি, এই তিনটা বল এখানে ক্রিয়াশীল, একটা বল লব্ধি নির্দেশ করে, এই কথা এর ভিতরে আছে। তাহলে প্রত্যেকটা বলের মান হবে অপর দুটা বলের মধ্যবর্তী কোণের সাইন অনুপাতের সমানুপাতিক। যখন আমি পি বলটা নিব, পি বল বাদে অপর দুটা বলের মধ্যবর্তী কোণ কত? তাহলে এখানে হবে সাইন বিটা, চোখ বন্ধ করে, ঠিক? কিউ ডিভাইডেড বাই, এবার যখন কিউ নিব, তাহলে কিউ বাদে অপর দুটা বলের মধ্যবর্তী কোণ কত? তাহলে কিউ ডিভাইডেড বাই সাইন আলফা। যখন আমি আর নিব, তখন আর এখানে ধরে বন্ধ করে দাও, আর বাদে অপর দুটা বলের মধ্যবর্তী কোণ কত? তাহলে সাইন অফ আলফা প্লাস বিটা। কি ক্লিয়ার? কোনোদিন কি ভুল হওয়ার চান্স আছে এখানে? যে আমি যদি কোনো একটা স্ট্রাকচারে দেখতে পাই তিনটা বল আছে, সেই তিনটা বলের মধ্যে একটা লব্ধি আছে, কি কোনো চান্স আছে বলো তো? কোনো চান্স নাই। এখন দেখো, লব্ধি মানে কি? এই দুইজন মিলে যে কাজ করবে, এই আর একাই সে কাজ করবে। কি ক্লিয়ার? এবার যান, তোমরা কি বুঝতে পেরেছ? হয়েছে ভাইজান? কথা বলবা না নিজেরা নিজেদের মধ্যে, বলে রাখলাম কিন্তু। আচ্ছা, সবার ক্লিয়ার হয়েছে ইনশাল্লাহ? সবকিছু বলতে হয় না, মুখে বলতে হয় না, কিছু বুঝে নিতে হয়। হয়েছে? ওকে, এবার আসো। এই 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 এটা উঠে গেল। ও, এটা সিলেক্ট হয়ে গেছে। যাই হোক, ভালো বোর্ড তো, ওই জন্য। এবার একটু দেখো, মনে করো এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে। সৃজনশীল প্রশ্ন, স্ট্যাটিক্স অর্থাৎ মেকানিক্স যেভাবে আমি ফিল করি, মনে করো এই এই একটা রশির দিয়ে এখানে বাধা আছে, ওকে, আর একটা রশির ওই রশিটারই এক প্রান্তে এখানে বাধা আছে, ওকে।
এখানে মনে করো গিট দিয়ে একটা নির্দিষ্ট ওজনের বস্তু ঝোলানো আছে, রাইট? ব্যাপারটা এরকম। এখানে মনে করো 50 কেজি ওয়েটের একটা বস্তু ঝোলানো আছে, 50 কেজি ওয়েট এর একটা বস্তু ঝোলানো আছে, রাইট? এখন আমার প্রশ্ন যে মনে করো এটা খাড়া রেখার সাথে এটা মনে করো 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা মনে করো তোমার 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ধরে নিলাম আর কি, ধরে নিতে তো সমস্যা নাই। 45 ডিগ্রি আর 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে খাড়া রেখার সাথে, এরকম ভাবে স্ট্রাকচারটা দেওয়া আছে। দিয়ে এখানে বলা আছে এই দিকে রশিতে টান কি পড়বে, এখানে রশিতে টান কি পড়বে। ওকে, এখন এখানে তোমাকে ফিল করে বুঝে নিতে হবে না বলা কিছু কথা, যে এই দুটা বলের লব্ধি আসলে এইটা, রাইট? দেখো এইভাবে যখন ঝোলানো হয় এই বস্তুটা স্থির থাকে। এখন বলবো ভাই আমরা তো জানি এই দুটা বলের লব্ধি সামান্তরিক সূত্র মেনে চলে, ঠিক না? তাহলে এদেরকে নিয়ে একটা যদি সামান্তরিক অঙ্কন করতে হয়, লব্ধি তো এইদিকে ক্রিয়াশীল, এই লব্ধিটাকেই তো নিষ্ক্রিয় করেছি 50 কেজি ওয়েট, তাহলে এটাই হচ্ছে এই দুটা বলের লব্ধি, রাইট? আমি যখন এভাবে ধরে রাখবো তো নিচের দিকে যে বলটা এভাবে টান আছে, এদিকে দুটা নির্দিষ্ট বলে যে টান দেওয়া হতো, এটা তো বস্তুটা উপরের দিকে উঠে যেত, কিন্তু 50 কেজি ওজন দিয়ে সেটাকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে, তাহলে লব্ধিকে নিষ্ক্রিয় করা হয়েছে নিশ্চয়ই, ঠিক না? তাহলে এটা হচ্ছে লব্ধি, বাস অঙ্ক শেষ। এখন যদি বলি যে রশিদের টান নির্ণয় করো, T1 equal to what, T1 equal to what, T2 equal to what, T2 equal to what, রাইট? চোখ বন্ধ করে অ্যান্সার লিখে ফেলবো। যেহেতু একটা বিন্দুতে কয়টা বল ক্রিয়াশীল মস্তক, টোটাল দেখতে পাচ্ছ 3টা বল, T1 T2 50 কেজি ওয়েট। কি ক্লিয়ার? এখন আমার প্রশ্ন, যদি তাই হয় তাহলে আমি চোখ বন্ধ করে বলগুলোর মধ্যে সম্পর্ক লিখব, T1 বাই T2 বাই ইকুয়াল টু 50 ডিভাইডেড বাই, অঙ্ক শেষ। যখন আমি T1 নিব তাহলে এর মধ্যবর্তী কোণ, এর নিচে সাইন কত কোণ লিখব, T1 ডিভাইডেড বাই অপর দুটা বলের মধ্যবর্তী কোণ, তাহলে 120 ডিগ্রি, তাহলে T1 ডিভাইডেড বাই 100 সাইন 120 ডিগ্রি অপর দুটা বলের মধ্যবর্তী কোণ। যখন আমি T2 নিব, T2 নিলে অপর দুটা বলের মধ্যবর্তী কোণ কত, 135 ডিগ্রি, তাহলে এখানে লিখবো সাইন 135 ডিগ্রি। যখন আমি 50 লিখবো, 50 যখন লিখবো তখন 50 বাদে অপর দুটা বলের মধ্যবর্তী কোণ কত, 60 আর 45, সাইন অফ 105 ডিগ্রি। ভেরি গুড। অতএব এটার মান তো নির্ণয়যোগ্য ক্যালকুলেটরে, তার T1 এর মান আর T2 এর মান বাসাই করে পাই। কি ক্লিয়ার? এবার জান পারবা কিনা বলো? কি ক্লিয়ার? কি পারবা? এটা তো অন্যভাবেও করা যায়, কোটি কোটি ভাবে করা যায়। কয়টা নিয়মে করবা তুমি? পাগলা হয়েছে? সবার ক্লিয়ার? হয়েছে? তাহলে আমরা যদি কোনো একটা স্ট্রাকচার দেখতে পাই, কোনো একটা স্ট্রাকচার দেখতে পাই, সেই স্ট্রাকচারে যদি 3টা ফোর্স থাকে, যদি 3টা ফোর্স থাকে, যে কোনো একটা ফোর্স যদি অপর দুটা ফোর্সের লব্ধি নির্দেশ করে, তাহলে আমরা এখানে বলের সাইন সূত্র ইউজ করতে পারবো। প্রত্যেকটা বল হবে অপর দুটা বলের মধ্যবর্তী কোণের সাইন অনুপাতের সমানুপাতিক। কি ক্লিয়ার? এই জিনিসটা আমার কাজ করবে। ওকে, ভেরি গুড। তাহলে এটা নিয়ে আমাদের কোনো ঝালেমা নাই। এখন আসো আমরা কিছু সরাসরি, আমরা তাহলে সামান্তরিক সূত্র শিখেছি, বলের সাইন সূত্র শিখলাম। এটা হচ্ছে বলের সাইন সূত্র আসলে, বা ত্রিভুজ সূত্র বলা হয়, বলের ত্রিভুজ সূত্রও বলা হয়, বলের ত্রিভুজ সূত্র বলা হয়। যেমন দেখো, আমার যদি এরকমটা হয় যে এখানে একটা ফোর্স আছে, ঠিক আছে, তারপরে
এখানে একটা ফোর্স আছে, এখানে আরেকটা ফোর্স আছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি সামান্তরিক সূত্রের মতোই দেখাতে পারি এখানে, যেটা পি ফোর্স, এটা কিউ ফোর্স, এটা হচ্ছে আর ফোর্স, লব্ধি আর, ওকে। এটা আলফা, এটা বিটা। এখন যদি এটাকে নিয়ে একটা সামান্তরিক অঙ্কন করি আমরা, সামান্তরিকটা এরকম হবে, রাইট। তোমরা জানো যে এইটা কিউ ভেক্টরটা এটাকে নির্দেশ করে, মান যদি চিন্তা করি তাহলে এটাও কিউ ভেক্টর হলে এটাও কি হবে, এটাও কিউ ভেক্টর, রাইট। তাহলে এটা যদি মান হয় তাহলে এটা পি ভেক্টর, এটা এইটুকুর মানকে আমি পি বল দ্বারা প্রকাশ করছি, তাহলে এটা কিউ বল, এটা আর বল, রাইট। তাহলে আমি যদি এখানে ত্রিভুজটাকে শুধু ভাগ করে নিয়ে আসি, ত্রিভুজটাকে যদি এখান থেকে ভাগ করে নিয়ে আসি, তাহলে বলো এটা আর বল, এটা পি বল, মান দিয়ে প্রকাশ করতেছি, কিন্তু এটা কিউ বল। এখন বলো তো মোস্তাক, এই কোণটা কত? এই কোণটা এখানে কত দেওয়া আছে? আলফা। এই কোণটা কত? এই কোণটা হচ্ছে বিটা, কারণ এই কোণ আর এই কোণ একান্তর কোণ, তাহলে এটা বিটা, রাইট। এখন আমাকে বলো এই কোণটা কত? এই কোণটা হচ্ছে 180 মাইনাস আলফা প্লাস বিটা, 180 মাইনাস আলফা প্লাস বিটা, তাহলে এই কোণটা হচ্ছে 180 মাইনাস আলফা প্লাস বিটা, ওকে। তো এটা বলের সাইন সূত্রও বটে। এটা বলের সাইন সূত্র যদি আমি ইউজ করি, ত্রিভুজ সূত্র যদি ইউজ করি, দেখো এইভাবে মনে রাখবা যে কোনো একটা ত্রিভুজের তিনটা বাহু যদি জানা থাকে, প্রত্যেকটা বাহুর মান হবে তার অপোজিট কোণের সাইন অনুপাতের সমান। তাহলে পি, এটা কিউ, এটা আর, ওকে। এভাবে মনে রাখবো। যদি আমি ওই ফোর্স সিস্টেম না দেখতে পাই, যদি একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য নির্দেশক বল দেখা যায়, এই তিনটা বল কিন্তু এই ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য নির্দেশ করে, অর্থাৎ এই বলের মান যত, ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য তত একক, ওকে। তাহলে পি ডিভাইডেড বাই, বলো তোমার পি এর অপোজিট কোণ, পি বলে পি বাহুর অপোজিট কোণ কত? তাহলে পি ডিভাইডেড বাই সাইন বিটা, এটা ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই, কিউ এর অপোজিট কোণ কত? আলফা, সাইন আলফা, আর ডিভাইডেড বাই আর এর অপোজিট কোণ কত? তাহলে সাইন অফ 180 মাইনাস আলফা প্লাস বিটা। কি ক্লিয়ার? এটাকে অবশ্য লেখা যায় শুধু সাইন অফ আলফা প্লাস বিটা, কারণ 180 থাকলে সাইন সাইনই থাকে, 180 মাইনাস সামথিং মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ। কি ক্লিয়ার? আচ্ছা, এখানে কি হয়েছে তোমাদের? ওজন মানে 9.8 দ্বারা গুণ করবে, এগুলো কে শিখাইছে তোমাদের? সামিউল সাজিদ সাম্য। এখানে কি 9.8 দ্বারা গুণ হবে? তোমার ইচ্ছা ভাই খুশ। 9.8 দ্বারা গুণ করলে একক লিখতে হবে নিউটন। আগের অঙ্কে আমার মানে ওজন ছিল 50 কেজি ওয়েট, কেজি ওয়েট দেওয়া ছিল, আমার এককটাও আসবে কেজি ওয়েটে, T1 এর মান আসবে কেজি ওয়েট, T2 এর মান আসবে কেজি ওয়েট। সমস্যা কোথায় তোমাদের? কে শেখায় এগুলো তোমাদেরকে? ফাউল সব। হয়েছে? যখন যে এককে থাকবে সেই এককটাই থাকবে, ওকে। তাহলে এটা ক্লিয়ার। এবার আমরা কিছু অঙ্ক সলভ করব, দেখো এবার। এই অঙ্কটা তোলো। আমরা গতদিন থেকে যা কিছু শিখেছি, সামান্তরিক সূত্র শিখেছি, তারপরে বলের সাইন সূত্র শিখলাম, তারপরে আমরা বলের ত্রিভুজ সূত্র শিখলাম, উপাংশ সূত্র শিখেছি গতদিন, ঠিক না? যে যদি কোনো একটা তলে অনেকগুলো বল ক্রিয়াশীল হয়, সেখানে যদি সেই তলের উপরে যদি লব্ধি থাকে, তাহলে যে কোনো দিক বরাবর লব্ধির উপাংশের মান অপর বলগুলোর উপাংশের মানের সমষ্টির সমান। এটা কি শেখায়নি? গতদিন আমি এটা আলোচনা করিনি? অথবা এটাও হতে পারে যে কোনো একটা তলের উপর ক্রিয়াশীল অনেকগুলো বলের লব্ধি যদি দেওয়া থাকে, যে কোনো দিকের উপর লম্ব অভিমুখে লম্ব বরাবর লব্ধির উপাংশের মান
অপর বলগুলোর উপাংশের মানের সমষ্টির সমান। এগুলো গতদিন আমি শিখাইছি। আজকে আমরা অঙ্ক করব। এই অঙ্কটা একটু দেখো। 2 আলফা কোণে ক্রিয়ারত দুটি সমান বলের লব্ধি 2 বিটা কোণে ক্রিয়ারত বল দুটির লব্ধির দ্বিগুণ হলে প্রমাণ করো যে cos আলফা ইকুয়াল টু, মোস্তাক তুমি দেখে দেখে অঙ্ক তুলতে ভুল করেছো। cos আলফা ইকুয়াল টু 2 ইন্টু cos বিটা, দেখেছ? আমি 6:30 ব্যাচ পড়ানোর পর মোস্তাককে বলেছিলাম তুমি এই কটা অঙ্ক একটু লেখো, তাহলে অঙ্ক করতে তাড়াতাড়ি হবে, ছেলে মেয়েদের সময় ক্ষেপণ কম হবে। ঠিক আছে? কি করতেছে ওরা বলো তো? যাচ্ছে থায়ে ছিয়া করতেছে, বাড়ি খাচ্ছে, মানে থায়ে যেন বাড়ি না খায়, ওরা ওইভাবে কাজ করুক। ওইদিকে কারোর সাথে বাঁধতে বলো ওই বাঁশটা, নিচে একজনকে দাঁড়াতে বলো, নাহলে কি হয়েছে হয়েছে? ওকে, মানুষ মাত্রই ভুলশীল, ঠিক আছে, মেনে নিলাম। 2 আলফা কোণে ক্রিয়ারত দুইটি সমান বলের লব্ধির 2 বিটা কোণে ক্রিয়াশীল বল দুটির লব্ধির দ্বিগুণ হলে, তাহলে আমরা এটার অ্যান্সার করবো এভাবে, লেখো। ধরি বল দুটি পি ও পি দুটি সমান বল বলা আছে, তাহলে বল দুটি কি ধরলাম? পি এবং পি। ওকে, তারপরে লিখবা এভাবে, যখন অ্যাঙ্গেল বিটুইন পি এন্ড পি ইকুয়াল টু 2 আলফা, তখন এভাবে লিখে বুঝাবা স্যারকে, তখন লব্ধি ইকুয়াল টু R1 ধরলাম। ওকে, আচ্ছা, যখন অ্যাঙ্গেল বিটুইন পি এন্ড পি ইকুয়াল টু 2 বিটা, তখন লব্ধি ইকুয়াল টু R2 ধরলাম। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নে বলা আছে 2 আলফা কোণে ক্রিয়ারত দুটি সমান বলের লব্ধি, তাহলে এই লব্ধিটাকে আমি কি দ্বারা প্রকাশ করেছি? এই লব্ধিটাকে R1 দ্বারা প্রকাশ করেছি। 2 বিটা কোণে ক্রিয়াশীল বল দুটির লব্ধি, এই 2 বিটা কোণে ক্রিয়াশীল লব্ধি কি ধরেছি? R2 ধরেছি। লব্ধির দ্বিগুণ, তার মানে কি R1 R2 এর কি দ্বিগুণ। তাহলে এখানে প্রশ্ন মতে লিখবো আমি, প্রশ্ন মতে R1 ইকুয়াল টু 2 ইন্টু R2। কি বলো তোমরা? প্রশ্ন বলা আছে, তাহলে উভয় পক্ষকে বর্গ করলে R1 স্কোয়ার ইকুয়াল টু 4R2 স্কোয়ার। কি কোনো সমস্যা আছে? বলো, কোনো সমস্যা? কোনো সমস্যা থাকার কথা না, বর্গ করেছে উভয় পক্ষে। R1 স্কোয়ার মানে কি? প্রথম দুটা বলের লব্ধির বর্গ, এটা আমরা সামান্তরিক সূত্র থেকে লিখতে পারি, পি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু এদের মধ্যবর্তী কোণের কোসাইন। এদের মধ্যবর্তী কোণ কোসাইন কত? 2 আলফা। দিস ইকুয়াল টু 4 ইন্টু আবার R2 স্কোয়ার মানে কি? পি এবং পি বলের মধ্যবর্তী কোণ যখন 2 বিটা, দ্যাট ইজ পি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু cos অফ 2 বিটা। কি ক্লিয়ার? কি কোনো সমস্যা আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরাই বলো, এখান থেকে আসবে 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos 2 আলফা, এটা ইকুয়াল টু 4 ইন্টু 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos 2 বিটা। এগুলো তো যোগ বিয়োগ, এখন অঙ্ক যা শিখার সেটা তো প্রথমে শিখে ফেলেছি আমরা, রাইট? এরপরে আসো ভাইজান, একটু কষ্ট করে একটু দেখো যে বাহ, এখান থেকে 2p স্কোয়ার যদি আমরা কমন নিই, 1 প্লাস cos 2 আলফা, এটা ইকুয়াল টু 4 ইন্টু
2p স্কয়ার যদি কমন নিই তাহলে আবার আসবে 1 প্লাস cos 2 বিটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2p স্কয়ার উভয় পক্ষ থেকে চটকে যায় এবং আমরা এটার একটা সূত্র জানি 1 প্লাস cos 2 আলফা মানে 2 cos স্কয়ার আলফা। এটা ত্রিকোণমিতিতে সূত্র ছিল, এটা তোমাদেরকে আমি জানাইছি। এটা ইকুয়াল টু 4 ইনটু এটা মানে 2 cos স্কয়ার বিটা, 2 cos স্কয়ার বিটা। 2 আর 2 ফু দিয়ে উড়িয়ে দেওয়া যায়, তাহলে অতএব বর্গমূল করার পরে cos আলফা ইকুয়াল টু 4 এর বর্গমূল 2, ওটার বর্গমূল cos বিটা। এই তো cos আলফা ইকুয়াল টু 2 cos বিটা। কি নিত? প্রমাণিত। কি ক্লিয়ার? হয়েছে? কি ক্লিয়ার গো? হয়েছে ভাইজান? কারো কোনো সমস্যা? কোনো ব্যাপার নাই। অঙ্কের সামান্তরিক সূত্রে অ্যাপ্লাই করেছি, অঙ্কটা পড়েছি, অঙ্কে যা বলা ছিল সেই অনুযায়ী চিত্র অ্যাপ্লাই করেছি, অঙ্ক কমপ্লিট। চিত্র বলছে সূত্র অ্যাপ্লাই করেছি। হয়েছে? ওকে, এবার আসো। আমরা কিন্তু স্থিতিবিদ্যার আসল জায়গায় কিন্তু এখনো যাইনি, এগুলো তো ফিজিক্স। মানে ফিজিক্সে তোমরা এগুলো সামান্তরিক সূত্র শিখেছো, এগুলো করেছো, রাইট? ওকে, এবার আসো আরেকটা অঙ্ক, দ্বিতীয় আরেকটা অঙ্ক। ঠিক আছে, এই অঙ্কটা তুলে ফেলো। পরস্পর থিটা কোণে ক্রিয়াশীল পি এবং কিউ মানের বল দুটির লব্ধির মান এইটা। সেই দুটা বল যখন π/2 মাইনাস থিটা কোণে ক্রিয়া করে তখন লব্ধির মান হয় এইটা। প্রমাণ করা যে tan θ = m-1 ডিভাইডেড বাই m+1। ওকে, তাহলে আমার দুটা বল কি দেওয়া আছে এখানে? পি এবং কিউ। এদের লব্ধি কত? লব্ধির মান হচ্ছে এইটা। তাহলে এটাকে আমরা বিবেচনা করব r1। তাহলে এটা r1 = এটা প্রশ্নে দেওয়া আছে। ওকে, এই দুটো বলের মধ্যবর্তী কোণ যখন থিটা, তাহলে প্রথমে একটা কেস তো দেওয়াই আছে, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ থিটা, তখন লব্ধি এইটা, রাইট? আবার যখন বলদের মধ্যবর্তী কোণ π/2 মাইনাস থিটা, তখন তাদের লব্ধি এইটা। সেই দুটা থেকে তোমাকে এখন প্রমাণ করতে হবে tan θ = m-1 ডিভাইডেড বাই m+1। এটা কোনো অঙ্কই না, রাইট? তাহলে কেস 1 সলভ করতেছি। দেখো সলভ করতেছি। কেস 1, যখন অ্যাঙ্গেল বিটুইন পি এন্ড কিউ ইকুয়াল টু থিটা, তখন লব্ধি কত দেওয়া আছে? তখন লব্ধি দেওয়া আছে 2m+1 ইন্টু √p² প্লাস q²। এটা লব্ধি তখন। অতএব আমরা সমান্তরিক সূত্র অনুসারে পাই লব্ধি স্কয়ার। কি জানি আমরা? লব্ধি স্কয়ার। তার লব্ধি স্কয়ার মানে কি? 2m+1 হোল স্কয়ার ইন্টু p² প্লাস q²। লব্ধি স্কয়ার ইকুয়াল টু আমরা কি জানি জীবনে? p² প্লাস q² প্লাস 2pq cos অফ আলফা। কি এটা সমান্তরিক সূত্র, আর এটা ছিল লব্ধি। তাহলে লব্ধি স্কয়ার করেছি, লব্ধি স্কয়ার ইকুয়াল টু p² প্লাস q² প্লাস 2pq cos আলফা। কারো কি বুঝতে সমস্যা আছে? ওকে, কোনো সমস্যা নাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা এই p² প্লাস q² কে বামে নিয়ে আসে কমন নিই, কেমন লাগবে দেখো। এই যে যত সুন্দরভাবে ক্যালকুলেশনকে উপস্থাপন করতে পারে। আমি যখন p² প্লাস q² কমন নিব বামে নিয়ে আসে, এখানে থাকবে 2m+1 হোল স্কয়ার মাইনাস 1। এটা ইকুয়াল টু 2pq cos আলফা। ইকুয়েশন নম্বর দাও 1। তাহলে আমি এই গোটা উদ্দীপকের অর্ধেক অংশ ব্যবহার করেছি।
যখন পি আর কিউ এর মধ্যবর্তী কোণ থিটা এবং এদের লব্ধি তখন এইটা। কি ক্লিয়ার? এবার আসো, যখন পি এবং কিউ বলদের মধ্যবর্তী কোণ π/2 মাইনাস থিটা, অর্থাৎ আমরা এখানে এই মুস্তাক এখানে তো থিটা, তুমি লিখেছো থিটা, এখানে প্রকাশ করতেছো আলফা দিয়ে, কেমন কথা এটা? আচ্ছা ব্যাপার না, এটা মানুষ মাত্রই ভুলশীল। এই যে এটা কি ঠিক আছে? তাহলে এটা গেল প্রথম কেস। এবারে এটা কেস 1। এবারে কাশি 2। কেস 2 এ আমরা কি করব? যখন অ্যাঙ্গেল বিটুইন পি এন্ড কিউ ইকুয়াল টু π/2 মাইনাস থিটা, তখন লব্ধি, তখন লব্ধি কি দেওয়া আছে প্রশ্নে? লব্ধি দেওয়া আছে 2m - 1 ইন্টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা সামান্তরিক সূত্র ইউজ করি, দেখো আমি যদি এখানে সামান্তরিক সূত্র ইউজ করি তখন কি হবে? 2m - 1 হোল স্কোয়ার, এটা ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার লব্ধি স্কোয়ার ইকুয়াল টু বলদ্বয়ের বর্গের যোগফল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 ইন্টু পি কিউ ইন্টু এদের মধ্যবর্তী কোণের কোসাইন। এবার বলে এদের মধ্যবর্তী কোণ কত? π/2 মাইনাস থিটা। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আবারও আমরা এই অংশটা বামে নিয়ে এসে কমন নেব। কমন নিলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, কমন নেওয়ার পরে থাকবে আমাদের 2m - 1 হোল স্কোয়ার মাইনাস 1। ওকে, দিস ইকুয়াল টু 2pq সাইন থিটা। সাইন থিটা কেন হলো? cos π/2 আছে, π/2 থাকলে cosটা সাইনে রূপান্তর হয়। π/2 মাইনাস সামথিং মানে ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ। এটা দিলাম ইকুয়েশন নম্বর 2। অঙ্ক শেষ। তোমাকে প্রমাণ বের করতে বলেছে tan থিটার মান। ওরে ভাই রে ভাই, 2 নম্বর সমীকরণকে যদি 2 নম্বর সমীকরণকে যদি 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করে দেই, মানুষ কিভাবে তাক লাগে যাবে দেখো। এটা ভাগ এটা যখন করব রে ভাই, এটার এটা কাটি যাবে, sin থিটা বাই cos থিটা থাকবে মানে tan থিটা। ওকে, আবার এটা ভাগ এটা যখন করব, ডান পার ভাগ করলে বাম পার ফলন তুমি দেখাবা না? তাহলে এটা ভাগ এটা যখন করবা তখন পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার আর পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার কাটি কুচি কুচি হয়ে যাবে। তাহলে অতএব 2/1 হতে পাই, 2/1 হতে পাই। তাহলে 2/1 হতে পাই। তাহলে এইটা ডিভাইডেড বাই এটা যখন করব তখন এটা কাটি যাবে, থাকবে তোমার 2m - 1 হোল স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2m plus 1 হোল স্কয়ার মাইনাস 1। দিস ইকুয়াল টু সাইন বাই কস মানে tan থিটা। কি ক্লিয়ার? অঙ্ক শেষ। এখন তোমরা যে যত সুন্দরভাবে ক্যালকুলেশন করতে পারো। আমি এখানে বর্গ না করে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলবো, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এটা হচ্ছে a প্লাস b ইন্টু a minus b divided by a plus b into a minus b। কি ঠিক না? এটা ইকুয়াল টু tan থিটা। কি ঠিক না বলো? ওরে ভাই রে ভাই, a1 আর a1 কিভাবে যে কুচি কুচি হয়ে কাটি যাবে, এইটার এটা কাটি যাবে, কাটি যাওয়ার পরে এখানে 2m থাকে আর এই 2m একবারে চটকে যাবে। উপরে থাকলো তোমার তাহলে 2m - 2 ডিভাইডেড বাই 2m plus 2 ইকুয়াল টু tan থিটা। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? 2 কমন নিয়ে যদি চটকে দাও তাহলে কি হবে? এখানে tan থিটা ইকুয়াল টু m - 1 ডিভাইডেড বাই m plus 1। প্রমাণিত। এটাতে প্রমাণ করতে বলেছিলাম, কিছুই না, সামান্তরিক সূত্র ইউজ করেছি শুধু। ঠিক আছে, হয়েছে?
কি ক্লিয়ার? থিটা হবে, হ্যাঁ ঠিক আছে। কারো কোনো সমস্যা বলো? কোনো জায়গায় এতটুকু যদি গ্যাপ থাকে সেটা বলো। কোনো গ্যাপ নাই, ঝকঝকা, ঠিক আছে, ওকে। তাহলে এই অঙ্ক আমাদের জীবন থেকে চলে গেল। এবারে দেখো আরেকটা অঙ্ক, এই যে এবার 3 নম্বর অঙ্ক লিখো। অঙ্কটা লেখো, দুটি বল সমকোণে ক্রিয়া করলে লব্ধির মান হয় 2√13 এবং বৃহত্তম লব্ধির মান 10 নিউটন। বল দুটি 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান কত? বাহ, হেবি সুন্দর প্রশ্ন, এক্সেলেন্ট প্রশ্ন। দুটি বল সমকোণে ক্রিয়া করলে লব্ধির মান হয় 2√13, বৃহত্তম লব্ধির মান 10 নিউটন। আমরা জানি দুটা বল যদি একই দিকে ক্রিয়াশীল হয় তাদের লব্ধি হয় বৃহত্তম। দুটা বল যদি একটা বিন্দু থেকে বিপরীত দিকে ক্রিয়াশীল হয় লব্ধির মান হয় ক্ষুদ্রতম। অর্থাৎ দুটা বল পি এবং কিউ যদি হয়, পি গ্রেটার দেন যদি কিউ হয়, তাহলে ম্যাক্সিমাম লব্ধি হবে পি প্লাস কিউ, মিনিমাম লব্ধি হবে পি মাইনাস কিউ। সমকোণে যদি দুটা বল ক্রিয়াশীল হয় তাদের লব্ধি হয় √p² প্লাস k², রাইট? এটা আমরা জানি, ওকে। তাহলে একটা কাজ করি, আমরা এখানে যা কিছু বলা আছে সেগুলো নিয়ে আলোচনা সমালোচনা শুরু করে দিই। তাহলে ধরি কি কি দেওয়া আছে দেখো। ধরি বল দ্বয় পি ও কিউ, কি ক্লিয়ার? এবারে দেখো প্রশ্নে কি কি বলা আছে। যখন অ্যাঙ্গেল বিটুইন, তাহলে কেস 1 হচ্ছে, কেস 1 এ বলা আছে যে যখন এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি তখন লব্ধি হয় 2√13। তাহলে আমরা জানি কেস 1 এইভাবে লিখবা, অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড কিউ ইকুয়াল টু যখন 90 ডিগ্রি তখন আমরা জানি লব্ধি ইকুয়াল টু √p² প্লাস q²। এটা তোমরা ফিজিক্সে জানেছো, সব জায়গায় জানেছো, রাইট? তাহলে বা প্রশ্ন মতে সেই লব্ধিরা কত দেওয়া আছে মোস্তাক? 2√13, এটা ইকুয়াল টু √p² প্লাস q², কি ক্লিয়ার? অতএব p² প্লাস q² ইকুয়াল টু 52। ইকুয়েশন নম্বর 1 দিয়ে রাখলাম, কি ক্লিয়ার? 1 নম্বর ইকুয়েশন কমপ্লিট। 52 কি করে হলো? 4 4 13 52, বর্গ করেছি তাই। 1 নম্বর কেস কমপ্লিট। বৃহত্তম লব্ধি, তাহলে আমাদের প্রশ্ন মতে দ্বিতীয় কেস 2 হচ্ছে কি বলা আছে? বৃহত্তম লব্ধি। তাহলে বৃহত্তম লব্ধি পি প্লাস কিউ, এটা ইকুয়াল টু দেওয়া আছে, কত দেওয়া আছে মোস্তাক? 10 নিউটন। তাহলে এটা ইকুয়াল টু 10, প্রশ্ন মতে পি প্লাস কিউ ইকুয়াল টু 10 দেওয়া আছে, কি ক্লিয়ার? 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান কত সেটা পরে আসতেছে। পি প্লাস কিউ আছে, এবারে 1 হতে পাই। এই যে দেখো আমরা এখানে কিন্তু p² প্লাস q² জানা, p প্লাস কিউ জানা, এই দুটো ইকুয়েশন ব্যবহার করে পি এবং কিউ নির্ণয় করা যেতে পারে, রাইট? কিভাবে? এই দুটো সমীকরণ সমাধান করে পি এবং কিউ এর মান বের করো। পি এবং কিউ এর মান বের করো, আমি বলবো না। এই দুটো সমীকরণ সমাধান করে পি এবং কিউ এর মান বের করো। পি এবং কিউ এর মান বের করে দাও। মাগো ব্যথা। তুমি
কি আমায় বন্ধু মোস্তাক কেউ পি এর মান বের করে দিতে পারলে বলি আমি তো দেখতেই পাচ্ছি 1 এবং 2 সমাধান করলে 4 আর 6 হবে হ্যাঁ পি কিউ এর মান সেটা ঠিক আছে পি কিউ এর মান 24 পি এবং কিউ এর মান বের করতে পারলে সেটা পাগলেরা 4 আর 6 ইয়েস পি এবং কিউ এর মান আসবে 4 এবং 6 ভেরি গুড তোমরাই পারবা আগামীকে জয় করতে কারণ তোমাদের সাথে আছে উজ্জ্বল তাহলে আমরা কি পেলাম পি এর মান পেলাম 4 সমাধান করে কিউ এর মান পেলাম 6 তাহলে পি এবং কিউ জানা হয়ে গেছে পি এবং কিউ না জানেই তোমরা সবকিছু বের করতে পারবা তোমরা শুধু পি কিউ বের করিও পি কিউ তোমাদের পি কিউটা বের করা মানে সহজ হয়েছে তাই না পি কিউ এর মান 24 আমার এটার মান প্রয়োজন নাই এই অঙ্কে পি এবং কিউ পৃথকভাবে প্রয়োজন নাই কেন প্রয়োজন নাই আমি তোমাদেরকে বলছি এবার তাহলে পি প্লাস কিউ জানা আছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার জানা আছে পি কিউ কত পাইলা 24 অর্থাৎ তোমরা সম্ভবত ওখানে বর্গ করে তোমরা পি কিউ এর মান বের করেছো ওকে আমাকে এবার বলেছে বলদ্বয় যখন 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল তখন তাদের লব্ধির মান নির্ণয় করো তাহলে আমরা ধরে নিলাম যখন বলদ্বয়ের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি অর্থাৎ পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ যখন 120 ডিগ্রি তখন লব্ধি ধরে নিলাম আর লব্ধি ইকুয়াল টু আর আমরা জানি আর স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা আলফা মানে এখানে কত মোস্তাক 120 ডিগ্রি কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এর মান জানা আছে কিনা কত আছে 52 প্লাস 2 pq এর মান জানা আছে কিনা 24 পি আর কিউ পৃথকভাবে বের করার কোনো প্রয়োজন ছিল না আমার প্রয়োজন নাই cos 120 ডিগ্রির মান মাইনাস হাফ এই হাফ এর আর এই 2 তাহলে এই হাফ আর এই 2 তো হাফ তাহলে থাকবে তোমার 52 মাইনাস 24 বলো 52 থেকে 24 বাদ দিলে কত হয় 28 তাহলে আর স্কয়ার এর মান 28 অতএব আর ইকুয়াল টু 2√7 একক কি ক্লিয়ার লব্ধি 2√7 ভেরি গুড 4/6 ভেরি গুড আমি ওটাই বলছিলাম হয়েছে কি ক্লিয়ার ভেরি গুড তাহলে তোমরা তো ভালোই অঙ্ক পারো দেখি ফিজিক্সের হ্যাঁ ওকে এবার একটা অঙ্ক দেব দেখো আর কোন অঙ্ক লেখা নাই তো এই জন্য মোস্তাককে বলেছিলাম 10টা অঙ্ক লিখতো তো এই যে 10 পেজ করে দিয়েছি দেখো যে 10টা পেজ ও 3টা অঙ্ক লিখতে ওর গান খারাপ হয়ে গেছে এবার একটা অঙ্ক লেখো কোন একটি বিন্দুতে ক্রিয়াশীল কোন একটি বিন্দুতে আমি লিখে দিচ্ছি কোন একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি বল P ও 2p ঠিক আছে কোন একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটো বল p এবং 2p ঠিক আছে এটা প্রথম ঘটনা তারপরে বলা আছে এরকম প্রথম বলটিকে
দ্বিগুণ করে দ্বিতীয় বলটির মান 16 একক বৃদ্ধি করা হলো। 16 একক বৃদ্ধি করা হলো। ওকে, লব্ধির দিক অপরিবর্তিত থাকলে অপরিবর্তিত বানান কি গো? আচ্ছা, এইভাবে দিলাম, হ্যাঁ, যেখানে দীর্ঘইকার ইকুয়াল টু হ্রস্বইকার। অপরিবর্তিত থাকলে পি এর মান নির্ণয় করো। পি এর মান ইকুয়াল টু হোয়াট? ঠিক আছে, এতক্ষণ থেকে তো শুধু সামান্তরিক সূত্র ইউজ করতেছিলাম। এবার হেভি একটা অঙ্ক দিয়েছি। কোন একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি বল পি এবং 2p, এদের মধ্যবর্তী কোণ কত সেটা আমাদের জানা নাই, রাইট? লব্ধি কোন বলের সাথে কত কোণ উৎপন্ন করে সেটাও জানা নাই। ভেরি গুড। তাহলে কোন একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি বল পি এবং টুয়াইস পি, প্রথম বলটিকে দ্বিগুণ করে দ্বিতীয় বলটির মান 16 একক বৃদ্ধি করা হলো লব্ধির দিক অপরিবর্তিত থাকলে। কি সুন্দর কথা। তার পি এর মান কত? ওকে, প্রিয় শিক্ষার্থী, ফিলিংসটা হচ্ছে এরকম। আমি যদি প্রথম ক্ষেত্র এটা বলি, আমার এখানে দুটা কেস। একটা কেস হচ্ছে এরকম যে এটা পি বল মস্তক, এটা টুয়াইস পি বল। ওকে, এখানে লব্ধি হচ্ছে এইটা, এটা মনে করো R1। ওকে, দ্বিতীয় কেস হচ্ছে এটা হয়ে গেছে তোমার টুয়াইস পি, এটা হয়ে গেছে তোমার 2p প্লাস 16। দেখো, দ্বিতীয় কেস এটা, প্রথম কেস এটা, যে পি এবং টুয়াইস পি কোণে ক্রিয়াশীল তখন তাদের একটা লব্ধি থাকবে। আবার যখন প্রথম বলটিকে দ্বিগুণ করা হয়েছে, কি এটা? ভাই আসসালামু আলাইকুম। আসসালাম ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে, ওকে, আচ্ছা, তাই না? ঠিক আছে ভাই, ওকে। জয়পুরহাট এসপি, ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, ওটা রেফারেন্সটা কি দেওয়া যাবে, মানে কি রেফারেন্স দিব? দুই 11/2020 ভাই, একটু 2/11/20 300 মেমো নম্বর 301, তাই না? ঠিক আছে ভাই, তাহলে আচ্ছা ভাই। আর ওই মামলা নম্বর আছে 836, আমারই তো মনে নেই, 2000 সি, তাই না ভাইয়া? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, সমস্যা নাই, পয়সা খরচ যা হবে সেটা তো দেবো। না, সেটা তো জানি। ঠিক আছে ভাই, আচ্ছা ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওকে, কে 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 অ্যান্সার দিয়েছে রে ভাই? এরা কি অ্যান্সার করেছে নাকি ইতিমধ্যে? ওকে, দেখো, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমি কেসটা আলোচনা করেছি, ঠিক আছে মোস্তাক? এখন আমার প্রশ্ন, যে এরও তো একটা লব্ধি থাকবে। লক্ষ্য কর, প্রশ্নে যেটা বলা আছে লব্ধির দিক অপরিবর্তিত, অর্থাৎ এই প্রথম ক্ষেত্রে লব্ধিটা পি বলের সাথে যে কোণ উৎপন্ন করে, দ্বিতীয় ক্ষেত্রেও লব্ধির মান চেঞ্জ হতে পারে কিন্তু দিক চেঞ্জ হয়নি, তার মানে এটাও থিটাই থাকবে। প্রথম বলটা ছিল পি বল, জাস্ট এটাকে দ্বিগুণ করা হয়েছে এদিকে। দ্বিতীয় বলটা ছিল 2p বল,
শুধু এটাকে 16 একক বাড়ানো হয়েছে, তাদের মধ্যবর্তী কোণ কিন্তু চেঞ্জ হয়নি। ওকে, লব্ধির দিক অপরিবর্তিত রয়ে গেছে। তার মানে এই লব্ধি, প্রথম ক্ষেত্রে লব্ধিটা পি বলের দিকের সাথে যে কোণ উৎপন্ন করেছিল, দ্বিতীয় ক্ষেত্রে লব্ধিটা এই 2p বলের সাথে একই কোণ উৎপন্ন করবে। কি ক্লিয়ার? এই ক্ষেত্রে যদি তোমরা tan থিটা দিয়ে অঙ্ক করো, এটা অনেক কঠিন হয়ে যাবে। দেখো, আমি তোমাদেরকে শেখাইছিলাম এরকম সামান্তরিক সূত্রে, এটা যদি লব্ধি হয়, লব্ধি আর হয়, এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, এটা যদি থিটা হয়, tan থিটা ইকুয়াল টু শিখাইছিলাম যার সাথে কোণ উৎপন্ন করবে সেটাই কোণায় থাকবে। এটা আমার মনে রাখার বুদ্ধি। ওকে, কার সাথে কোণ উৎপন্ন করেছে লব্ধি? পি এর সাথে, তাহলে পিটাই কোণায়। এবার আমি এটাকে tan থিটা tan বানাতে গেলে কিউ সাইন বাই কিউ কজ লিখতে হয়। সাইন বাই কজ মানে tan, এইভাবে মনে রাখি আমি। আর এখানে হয় বলদয়ের মধ্যবর্তী কোণ, অর্থাৎ বলদয়ের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে এই যে এই সূত্রটা আমি তোমাদেরকে শেখাইছিলাম। তাহলে আমি ধরে নিলাম এই দুটো বলের মধ্যবর্তী কোণ আলফা, তাহলে এটাও আলফা। তোমরা যদি এই প্রথম সূত্রে tan থিটার সূত্রে ফেলো, তাহলে tan থিটা ইকুয়াল টু কি হতো? তোমরা সূত্র জানো, এখানে পি, এখানে কিউ সাইন আলফা। কিউ মানে এখানে কত? 2p। কিউ মানে 2p, কিউ মানে 2p সাইন আলফা ডিভাইডেড বাই 2p কজ আলফা, রাইট? এটা গেল প্রথম ক্ষেত্র। দ্বিতীয় ক্ষেত্রে tan থিটা ইকুয়াল টু, এবারে বলো কার সাথে কোণ উৎপন্ন করে? 2p এর সাথে, তাহলে 2p এখানে বসবে, তাই কি না? এখানে প্লাস, এবার এখানে কে বসবে? কিউ। এখানে কিউ এর মান কত? 2p প্লাস 16 ইন্টু সাইন আলফা ডিভাইডেড বাই 2p প্লাস 16 ইন্টু কজ আলফা। কি ক্লিয়ার? অ্যাকচুয়ালি এই দুটো ইকুয়েশন, এই দুটো চিত্রের জন্য সত্য, কিন্তু দেখো এটাও tan থিটা, এটাও tan থিটা। তোমাদের এখন চিন্তা হচ্ছে, ফিলিংস আসতেছে এটা ইকুয়াল টু এটা বলে আমি পি এর মান বের করব। এটা করতে গেলে বাটাম বুটাম খুলে একবারে একাকার হয়ে যাবে। বই দেখে নিও, এটা ইকুয়াল টু এটা বলেও পি এর মান বের করেছে। বাট তাহলে এটা একটা প্রসেস, কিন্তু আমি আর বলবো না, কারণ এটা ইকুয়াল টু এটা, তাহলে এটা সমান বলে পি এর মান এখান থেকে বের করা যাবে। কিন্তু আমি অঙ্ক এইভাবে করাবো না। আসলে আমি যে ফিলিংসটা বলবো সেটা হচ্ছে এরকম, খেয়াল করো। লব্ধির দিক অপরিবর্তিত থাকবে এই সংক্রান্ত যত অঙ্ক আছে পৃথিবীতে, সব অঙ্ক আমি এখন যে নিয়মে করাবো সেটা দিয়ে করবা। প্রথম কেস, এটা হচ্ছে পি বল, এটা হচ্ছে টুয়াইস পি বল। মোটামুটি পি বলটা ছোট বোঝা যাচ্ছে। এটা হচ্ছে তোমার টুয়াইস পি বল, রাইট? এক্ষেত্রে লব্ধিটা হবে, অ্যাকচুয়াল চিত্র যদি দেখি তাহলে এই সামান্তরিকের কর্ণ, রাইট? এটা হচ্ছে প্রথম লব্ধি, দ্যাট ইজ R1। ঠিক আছে সমস্ত? সেকেন্ড কেস হচ্ছে প্রথম বলটিকে যখন দ্বিগুণ করা হলো, মোটামুটি দ্বিগুণ যেন হয় আর কি, অর্থাৎ এটা টুয়াইস পি হয়ে গেল, এখান থেকে কিন্তু ক্রিয়া করেছে। ঠিক আছে সমস্ত? দ্বিতীয় বলটিকে 16 একক বাড়ানো হলো, তাহলে এই বলটা হয়ে গেল তখন তোমার 2p প্লাস 16। তখন লব্ধিটা কি হবে? লব্ধি হবে এইটাকে নিয়ে আমি সামান্তরিক অঙ্কন করব। এই যে সামান্তরিক, এই সামান্তরিকের কর্ণ হচ্ছে এটা। আবার এই যে লব্ধির দিক অপরিবর্তিত রয়ে গেছে, আমি এমন একটা চিত্র আঁকেছি, লব্ধির আগের দিক আর এখনকার দিক কিন্তু অপরিবর্তিত। এই লব্ধিটা হচ্ছে R2 ধরো, লব্ধির দিক কিন্তু অপরিবর্তিত, চিত্র কিন্তু এইটা, রাইট? এখন তোমাকে পি এর মান বের করতে হবে। এই চিত্র থেকে তোমাকে পি এর মান বের করতে হবে। তাহলে আমি কি বুঝাইছি? এইটুকু দ্বারা পি বলকে নির্দেশ করেছি, এইটুকুকে 2p বল দ্বারা নির্দেশ করেছি, রাইট? এইটুকু কত? এইটুকু কত? তাহলে এইটুকু 2p, এইটুকু কত? এইটুকু কত? তাহলে 2p প্লাস 16। কি ঠিক? এবার মনটা একটু খোলো, দেখো মোস্তাক, যেহেতু এই ত্রিভুজটা
এবং এই বড় ত্রিভুজটা সদৃশ কোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? সদৃশ কোণী। কেন? এই ছোট ত্রিভুজের এই কোণ আর বড় ত্রিভুজের এই কোণ তো একই। ছোট ত্রিভুজের এই কোণ আর এই বড় ত্রিভুজের এই কোণ সেম। ছোট ত্রিভুজের এই কোণ আর বড় ত্রিভুজের এই কোণ সেম। সুতরাং এটা সদৃশ কোণী ত্রিভুজ। সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। অনুরূপ বাহুগুলোর অনুপাত, তাহলে ছোট ত্রিভুজের এইটার অনুরূপ বড় ত্রিভুজের এটা, ঠিক না? তাহলে সদৃশ কোণী ত্রিভুজ হতে পায়, বইয়ে ভাষা লেখা আছে দেখবা একটু, এই সদৃশ বানান ভুল হয়ে গেল। সদৃশ কোণী ত্রিভুজ হতে পায়, সদৃশ কোণী ত্রিভুজ হতে পাই। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সদৃশ কোণী ত্রিভুজ হতে যদি আমরা দেখি, তাহলে এই বাহুর অনুরূপ বাহু হচ্ছে এই যে এইটুকুর অনুরূপ বাহু হচ্ছে এইটা, তাহলে p ডিভাইডেড বাই 2p সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত, এটা ইকুয়াল টু, বলো তো মস্তাক, ছোট ত্রিভুজের এই বাহুর অনুরূপ বড় ত্রিভুজের কোন বাহু দেখতে পাচ্ছ? ভেরি গুড, তাহলে 2p ডিভাইডেড বাই 2p প্লাস 16। এবার একটু মনটা খোলো, খুলে দেখো কি কাহিনীটা করতেছে। শেষ তো অঙ্ক। এই যে এই p আর এই p কাটি দিলাম, আর আর গুণ করলে 4p ইকুয়াল টু 2p প্লাস 16। বাহ, এবারে 2p থেকে 4p থেকে 2p যদি বাদ দাও তাহলে 2p ইকুয়াল টু 16, অতএব p ইকুয়াল টু 8। এটাই অ্যান্সার। কি ক্লিয়ার? ও ভাইজান, এটা কি পারা যাবে? এই ম্যাথটাই সব পরীক্ষায় দেওয়া হয়, টিচাররা মানও পরিবর্তন করে না। হ্যাঁ ঠিকই বলেছো তাহমিদুল ইসলাম অমিত, 100% সত্য কথা। হয়েছে? tan থিটা দিয়ে করলাম ভাই, বাটাম খোলেনি। ভেরি গুড। হয়েছে? কোনটা অপর বল থেকে নিলে তো tan দিয়ে করা যায়? ইচ্ছা তোমাদের, ইচ্ছা ভাই খুশি কাটতো, যা ইচ্ছা তাই। ঠিক আছে, তাহলে সদৃশ কোণী ত্রিভুজের কারিশমতে বুঝতো কি, তাহলে এই ধরনের যত অঙ্ক আছে সব হয়ে যাবে। ঠিক আছে, তো এখন ঘটনা হলো, তোমাদের কাছে যদি কেতাব স্যারের বই থাকে, কেতাবউদ্দিন স্যারের বইয়ের এই কটা অঙ্ক তোমরা বাসায় আজকে করবা। আমি বলে দিচ্ছি, 8A চ্যাপ্টার 311 পেজ, 8A চ্যাপ্টার, এটা নতুন বই, একবারে ব্র্যান্ড নিউ 2020 এডিশনের। তোমরা বাসায় অঙ্ক করবা। 2 এর সব কয়টা? না, 2 এর 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 এ থেকে শুরু করে এন পর্যন্ত, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ইত্যাদি। ঠিক আছে, এই 2 এর সব কটা অঙ্ক করে ফেলবে আজকে। ঠিক আছে, এগুলো সব সামান্তরিক সূত্রের অঙ্ক। আজকে আমি 3 নম্বর অঙ্ক করেছি, 3 নম্বর অঙ্ক কমপ্লিট। ওকে, 4 নম্বর অঙ্ক তোমরা করবা। 4 আজকে আমি 5ও কমপ্লিট করে দিয়েছি। ওয়াও, 5 এর এবিসি, 5 এর সব কটা করার দরকার নাই, 5 এর এবিসি। তাহলে 2 এর সব, 3 এর সব, 4 এর সব, 5 এর এবিসি, 5 এর এবিসি, 5 এর এবিসি করবা। ওকে, এই কটা অঙ্ক তোমাদের আজকে বাড়ির কাজ। ঠিক আছে, ছবি তুলে দিতে পারবো না, কেতাব স্যারের বই নাই, এটা তো নাই তোমাদের কাছে। হয়েছে? কে বলছে? সাবরিনা সন্দীপ থেকে বলছে, ভাই এই চ্যাপ্টারটা সোজা, ভালো লাগছে। হ্যাঁ, আরে ভাই এই চ্যাপ্টার তো আমি তো বলেছি যে স্থিতিবিদ্যা সবার কাছে কঠিন মনে হয়, আমার কাছে সবচাইতে সোজা মনে হয়।
আসল ক্লাসে তো এখনো ঢোকেইনি, এগুলো তো এখনো সেই প্রাইমারি লেভেলে পড়ালেখাতেই আছি আমরা, তাই না? আসল ক্লাসে যাই তখন বুঝবানি মজাটা, তবে কঠিন করে শেখাবো না ইনশাল্লাহ। আফরুজ্জামান স্যারের বই থেকে আর দিবেন না? না দেব না। আফরুজ্জামান স্যারের বইটা কই মোস্তাক? সেকেন্ড পেপারটা কই? আচ্ছা দেখি, বই দেখে দেখবো নি। তাহলে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।